পথে সঙ্গে সুজয়। Failure is a part of life. If you don't fail, you don't learn. If you don't learn, you don't change. নমস্কার, জয়ের পথে সঙ্গে সুজয় আপনাদের স্বাগত। আমি প্রফেসর ডক্টর সুজয় বিশ্বাস এবং আজকে জয়ের পথে সঙ্গে সুজয়ের 281তম 281st এপিসোড। আজকের এপিসোডে আমার অতিথি, আমার পড়শি বলা যেতে পারে। I know her for a number of years, about 5 years, but we haven't met more than 5 times. Founder Director Kobita Kathalap এবং Post Graduate Engineer, Electronics Engineer from Jadavpur University, currently Professor in Electronics in Heritage Institute of Technology, Professor Chandrima Rai. Namaskar Chandrima, welcome to my show. Thank you. Thanks for coming over here. Thank you. ধন্যবাদ দেব আমার সকল দর্শকদের থ্রুআউট দ্য সিটি অফ ক্যালকাটা, স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, কান্ট্রি অফ ইন্ডিয়া, দ্য হোল ওয়ার্ল্ড, যারা সোশ্যাল মিডিয়াতে আমার এই প্রোগ্রাম দেখছেন, আমাকে অনুপ্রাণিত করছেন। সঙ্গে রাখুন, দেখতে থাকুন জয়ের পথে সঙ্গে সুজয়। সাপ্তাহিক সাফল্যের 7 কাহনে 7 রুলস। আজকে ফার্স্ট রুল, হ্যাভ পেশেন্স। ধৈর্যের ভীষণ অভাব হয়ে গেছে, একটু ধৈর্য ধরতেই হবে, বুঝতে পারলেন তো, নাহলে এগোনো যাবে না। দি সেকেন্ড রুল অফ সাকসেস ইজ কারেজ। যে কোনো জিনিসে কারেজ না যদি থাকে, আমাদের সাহস যদি না থাকে, আমরা কিন্তু এগোতে পারবো না। বিশ্বাস করুন, প্রত্যেকটা মানুষের লড়াই আছে, সে আপনি আস্থার কাউ থেকে মুকেশ আম্বানি অবধি। সুতরাং তাদের কারেজ মেক্স দ্য ডিফারেন্স। সবারই কিন্তু জীবন হলেই মৃত্যু শিওর, কিন্তু তার মধ্যেই যেটুকুনি করার করে নিচ্ছে। দি থার্ড রুল অফ সাকসেস, হ্যাভ প্রিপারেশন। যে কোনো কাজের জন্য স্টেজে মারা যাবে না, কিছু প্রিপারেশন নিতে হবে। মোর দ্য প্রিপারেশন, more the success. আমি বলি যে I'm a believer in luck, but I have found the harder I work, the luckier I am. The fourth rule of success, brevity. Be concise in your words. অনেক কথা বললে অনেক বাজে কথা বলে যাবে, অনেক চিন্তা করলে অনেক চিন্তার ফোকাসটা নড়ে যাবে। So have brevity. The fifth rule of success, ভীষণ ইম্পর্টেন্ট, দ্যাট মেক্স দ্য ডিফারেন্স বিটুইন অ্যান নর্মাল ইন্ডিভিজুয়াল অ্যান্ড সাকসেসফুল ইন্ডিভিজুয়াল। দ্যাটস দ্য মেন থিং, মেন থিং। ভাবছেন কি বলবো। দ্য ফিফথ ইজ কমন সেন্স, জাস্ট কমন সেন্স। হ্যাভ কমন সেন্স অ্যান্ড ইউ আর গোয়িং টু প্রসিড। The sixth rule of success, a bit serious stuff, is have research skill. যেরকম বলেছিলাম, প্রিপারেশন, উইথ প্রিপারেশন ইউ শুড হ্যাভ রিসার্চ স্কিল। তার কারণ হচ্ছে, ভালো প্রফেসরই যদি সবাইকে একরকম ভালো পড়াতে পারতো, তাহলে কিন্তু ডিফারেন্স হচ্ছে। ডিফারেন্স ইজ অন দ্য রেফারেন্স ওয়ার্ক দ্য স্টুডেন্ট ডাজ টু প্রডিউস অন দ্য এক্সামিনেশন পেপার, অ্যান্ড দ্যাট মেক্স দ্য ডিফারেন্স টু হ্যাভ রিসার্চ স্কিল। The seventh rule of success, very important. সবাই মনে করে কিছু না, আমার পছন্দ করি না, আমি একটু লোনার, কিন্তু if you want to proceed in life, you should have networking, good networking, a networking with which you can reach the president of the country. আপনি দেখেছিলেন কিছুদিন আগে শতদ্রু দত্ত এসেছিল, a person from a district, and he has reached Pele, he has brought Maradona, and he's a close, he loves Dada, and Dada comes to Dada or Sourav Ganguly. So একটা ছেলের যদি নেটওয়ার্কিং থাকে, দেন অনলি we can make the difference, and you can too. চলে আসবো প্রশ্ন উত্তরে। তার আগে অতিথি সম্পর্কে 2-4 কথা। তার কারণ জয়ের পথে সঙ্গে সুজয় করে তার সফল অতিথিদের সাফল্যের ডকুমেন্টেশন। আমার আজকের অতিথি, ফাউন্ডার ডিরেক্টর of Kobita Kathalap Chandrima, is a brilliant academic pursuer since her childhood, was baptized into music and recitation when, as she said, she was learning C for cat in rhythm. The rhythm was her very own way that with time has begun to earn serious appreciations and accolades, signaling that she was about to arrive. She took to rigorous tasks of preparing herself at her age through honing her skills and talent in acting, elocution, and classical dance. She found her Kathak guru in Pandit Brajen Mukhopadhyay, whose training was matured into earn the crown All India Sangeet Ratna, first class third, yes, followed by Sangeet Ratna, a master's degree in Rabindra Nritya. Despite these remarkable attainments, she has stayed put in her love for the magic of poetry, later rejecting a glossy career with a leading multinational corporate after post-graduation in electrical engineering.
with first class in merit list from Jadavpur University, with first class second in merit list from Jadavpur University, she turned to her true calling, and she arrived only to leave her voice prints in elocution, exploring melodies of a few thousand kinds, raining the wild words of poetry. Poetry to Chandrima is a unique form of literature that seeks to tell a story, to enact a drama, convey ideas, offer vivid, unique description, or express our inward spiritual or psychological states. She also believes that poetry journeys through words with rapt attention to their sounds, textures, patterns, and meanings. Elocution takes special onus in bringing out verbal music inherent in language, and eventually leads to a multi-layered conversation to listeners. The art of recitation that Chandrima has cherished with her profound understanding of poetry and deft technique has its ownness, enriched with subtle to nuanced musical accompaniment. Her selection of instruments to create her desired music is the testimony to her musical effect. Chandrima পেয়েছে ন্যাশনাল স্কলারশিপ from Nehru Children's Museum, Bengal champion for recitation by Nehru Children's Museum in 95, 97, 2000, ranked top 3 in M Music in Kathak conducted at Bongyo Natya Pradesh 2010. Professionally, he is working as honorary music engineer. He worked as honorary music at C.V. Raman Center for Physics and Music in Jadavpur University, along with eminent scientists like Professor Bikash Sinha, Rabi Ranjan Chattopadhyay, Pandit Ajoy Chakraborty, Dr. Nishingha Prasad Bhaduri. Special correspondent in science with Doordarshan Kendra, Kolkata. Privileged assignee correspondent to interview the 2 Nobel laureates in the Centenary Conference of Indian Science Congress on behalf of Media Section, Government of India. Her report here consists of Dukkher Rater Gan, Bhalobashar Kobita, recitation in harmony songs by Shravani Sen and Jayati Chakraborty, released from Cosmic Harmony and Shobij Patro. Ritu Tarpan along with Srijato Pradant, a Samadar from Greenland. Bandhavi Dalpala, released in Kolkata Book Fair from Shaptarshi Prakashani, and Mondira Dhoni from SM Music, and a few more to attention. Chandrima, এতদিনের কাজ তো বলা যায় না, তবু we tried to document whatever we could gather from you. আমরা চলে আসবো একদম প্রশ্ন উত্তরে। দেখো, এখন তোমাকে সোশ্যালি যারা চেনে তারা কিন্তু ঠিক তোমাকে ওই হেরিটেজের প্রফেসর হিসেবে চেনে না, কবিতায় কথালাপের জন্যই চেনে। সো I'll start from your early childhood. তুমি একটু বলেছো, so how was it? Are you from Calcutta? না, আমি আসানসোলের মেয়ে। যে কোনো মানুষের বড় হওয়ার জন্য, আমরা বাংলায় কথা বলবো তো? হ্যাঁ, বাংলার সাথে ইংরেজি মেশাচ্ছি। আচ্ছা, যে কোনো মানুষের বড় হওয়ার ক্ষেত্রে যেটা প্রাথমিক ভূমিকা পালন করে সেটা আমার মনে হয় তার প্যারেন্টিং। কারণ শিশুরা তো মাটির ডেলার মতো হয়, বাবা মাদের ভূমিকাটাই কিন্তু ওই একজন শিশুর ভবিষ্যৎ নির্মাণের ক্ষেত্রে সবচেয়ে বড় চাবিকাঠি আমার যেটা মনে হয়। তো আমি যে ধরনের অ্যাটমসফিয়ারে এক্সপোজড ছিলাম সিন্স মাই চাইল্ডহুড, সেখানে কালচার বিষয়টাকে এডুকেশনের একটা এক্সটেনশন হিসেবে দেখা হতো, এবং সেই জায়গাটাতে ছোটবেলা থেকেই, যেমন আমি ঘুমোতাম যখন ছোটবেলায়, মা আমাকে ক্যাসেট চালিয়ে ঘুম পাড়াতো। আমি এখন পরে যখন গবেষণার কাজে, ট্রান্সলেশন আর নিউরোসায়েন্স আমি কাজ করি, তুমি জানো, তো সেটাতে যখন আমি কাজ করতে গেছি তখন আমি দেখেছি যে 6 বছর বয়স পর্যন্ত একটা বাচ্চার তার কমিটমেন্ট টুয়ার্ডস আর্ট, এস্থেটিক্স অ্যান্ড লিটারেচার অ্যান্ড ল্যাঙ্গুয়েজ তৈরি হয়, তারপরে আর হয় না। কিন্তু আমার চাইল্ডহুড মানে যে সময়টার কথা আমি বলছি, তখন একটা ছোট মফস্বল শহরে আমার মায়ের কাছে তো এই সেট অফ ইনফরমেশন ছিল না, বা এই ধরনের অ্যাভেলেবিলিটি অফ গ্লোবাল রিসার্চ পেপারসের পাবলিকেশন এবং তার রিচেবিলিটি সেটাও এরকম ছিল না। সো হোয়াট শি ডিড ওয়াজ আউট অফ হার ওন চয়েস, বাট ফর্চুনেটলি দ্যাট হ্যাজ ব্যাপটাইজড মি ইনটু দ্য ডোমেন অফ এলোকিউশন অ্যান্ড ডান্স অ্যান্ড আদার স্টাফস, সামথিং দ্যাট ইউ রেড অফ ইন সাচ আ ওয়ে যে আমার ছোটবেলা থেকে বড় হওয়াটাই মূলত কিন্তু গান বাজনা কবিতা সবকিছু নিয়ে একটা প্রারম্ভিকভাবে বেড়ে ওঠা। যেটা তুমি বলেছো, মানে আমি যেটা পড়লাম আর কি, যে দ্যাট ওয়াজ ইনগ্রেইনড ইনটু আ ব্লাড, মানে থ্রু নাইটস অফ সংস, যে তোমার মা যেটা হ্যাঁ রাত্রেবেলা ঘুমানোর সময় গান চালিয়ে যেত। এবং সেভাবে আমার এখন এটা ভাবলে খুব আশ্চর্য মনে হয় সুজয়দা, যে এই যে এত এত রবীন্দ্রনাথের গান সুর মুখস্থ হয়ে আছে, কথা মুখস্থ হয়ে আছে, এটার জন্য অ্যাডিশনাল এফোর্ট দিতে গেলে কিন্তু সময় হিসাবে দেখতে গেলে সেটা খুব কম। কিন্তু একটা বাচ্চা যখন বড় হচ্ছে, সে যেভাবে ফুল পাতা নামদেশ চেনে, সেভাবে যদি সে গান চেনে, কবিতা চেনে, বাড়িতে শম্ভু মিত্রের কবিতার ক্যাসেট বাজছে, প্রদীপ ঘোষের ক্যাসেট বাজছে, কাজী সব্যসাচীর বিদ্রোহী বাজছে, সুতরাং এইভাবে, মানে সেদিনকে আমি আমার এক বন্ধুর সঙ্গে কথা বলছিলাম যে আমরা যখন ছোট ছিলাম তখন প্রচুর প্রতিযোগিতা হতো। সে অর্থে দেখতে গেলে মানে আমরা কিন্তু, আমাদের সময় তো রিয়েলিটি শো ব্যাপারটা ছিল না, এটা কিন্তু কম্পিটিশনের প্রোডাক্ট বেসিক্যালি।
হ্যাঁ, কারণ প্রচুর প্রচুর পাড়ার পুজো ছাড়াও প্রচুর কম্পিটিশন হতো। আমরা যে অঞ্চলটায় থাকতাম, আসানসোল, বার্নপুর, কুলটি, নিয়ামতপুর, এক এক দিনে 3-4টে করে কম্পিটিশন হতো। এবার সেই কম্পিটিশনগুলো পার্টিসিপেট করতে 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 সব জায়গায় কেউ ফার্স্ট, সেকেন্ড, থার্ড হচ্ছে, একদল নাম উঠে আসছে সেই সময়টা থেকে। এবং ধরো আমি শিশু বিভাগে বলি কি প্রাথমিক বিভাগে বলি, কিন্তু মাধ্যমিক বিভাগ, সর্বসাধারণ বিভাগে যে কম্পিটিশনগুলো, যে প্রতিযোগিতাগুলো হচ্ছে, তাতে যে কবিতাগুলো নির্বাচিত, সবাই হয়তো 20 জন 50 জন একই কবিতা বলছে। আমি বাদাম ভাজা খাই আর খেলাই করি, আমার তো কানে আসছে। সো দিস ইজ বেসিক্যালি প্যাসিভ লার্নিং, তাই না? এখন যেটাকে আমরা মাল্টিটাস্কিং বলি। আমাকে আমার কৈফিয়ত কোনোদিন মুখস্থ করতে হয়নি, সব্যসাচী কোনোদিন মুখস্থ করতে হয়নি, কারণ ওই কবিতাগুলো নির্বাচিত হতো। ওই যে কানের সামনে সবাই বলছে বলছে বলছে, মরা মরা শুনতে শুনতে রাম হওয়ার মতো আমার ওইভাবেই কবিতাগুলো কিন্তু মুখস্থ হয়ে গেছে। এই জায়গাটা কিন্তু আমার মনে হয় যে কোনো আর্টিস্টের তৈরি হওয়ার ক্ষেত্রে বা একজন মানুষ কতটা তার সংস্কৃতি, শিক্ষা, স্বাস্থ্য, মূল্যবোধকে নিয়ে বড় হবেন, এটাতে ফ্যামিলি এবং চাইল্ডহুডের একটা বিশাল কন্ট্রিবিউশন আছে। স্কুল কলেজ কোথা থেকে করে? আসানসোলে তো স্কুলিং মূলত আমি বাংলা মাধ্যমে লেখাপড়া করেছি। এবং এইখানটাতে এখানে আমি মায়ের কথা একটু বলবো, তার কারণ সেটা আমাদের সময় বাংলা মাধ্যমে ছেলেমেয়েরা পড়তো। কারণ আমাদের ব্যাচেই ইনফ্যাক্ট মাধ্যমিকে মেনি অফ আস উই স্টুড ইন দ্য বোর্ড র্যাঙ্কস, আই ওয়াজ অলসো ওয়ান অফ দেম। হ্যাঁ, তো সেই সময়টাতে দাঁড়িয়ে প্রচুর প্রচুর মানে কতগুলো 90%, কতগুলো 700, কতগুলো 750, মানে ইউ গিভ ইট আ থ্রো অ্যান্ড দেয়ার ইজ সামবডি হু গট ইট। রামকৃষ্ণ মিশন, মহিলা কল্যাণ, এগুলো একদম প্রথম সারির স্কুল কলেজ, এই স্কুল আসানসোলে। তো সেই স্কুলে আমরা লেখাপড়া করেছি। এবং এখানে আমার যেটা মনে হয় যে স্কুলিং এরও একটা বিশাল ভূমিকা আছে। কিন্তু ধরো সবাই তো বাড়িতে একটা একরকম এক্সপোজার তো সবাই পরিবারে পাবে না। আমার পরিবারে আমার ওই এক্সপোজারটা ছিল, যেখানে আমি সৌমিত্র, সব্যসাচী শুনতে পেয়েছি। আমি নাও করতে পারতাম, যদি আমি না পেতাম ওই চন্দ্রিমা এই চন্দ্রিমা হতো না। কিন্তু স্কুলে আমি বলছি তোমাকে, এই সাংস্কৃতিক পরিমণ্ডলটাও স্কুলের ক্ষেত্রে একটা বিশাল কন্ট্রিবিউশন। কেন? যে মেয়েটির বাড়িতে কাজী সব্যসাচীর ক্যাসেট বাজে না, সেও কিন্তু দেখছে যে তার স্কুলের বার্ষিক অনুষ্ঠানে শ্যামা হচ্ছে, চণ্ডালিকা হচ্ছে, সাপমোচন হচ্ছে, চিত্রাঙ্গদা হচ্ছে। ওই যে সারাদিন লাইব্রেরিতে বসে রিহার্সাল হচ্ছে, গান হচ্ছে, খুব আটপৌরে স্কুল, খুব সাধারণ ছোটবেলা আমাদের। কিন্তু ওই যে বীজটা বোনা হয়ে যাচ্ছে স্কুল লাইফে, সেটা কিন্তু আমার মনে হয় এটা জাতীয় সংস্কৃতিকে ধারণ করার ক্ষেত্রে খুব জরুরি একটা ভূমিকা পালন করে। আনফরচুনেটলি যেটা আমি এখনকার স্কুল কালচারে দেখতে পাই না। আমাদের বাচ্চারা কিন্তু জানে না। আমরা চলে আসছি প্রথমার্ধে একদম শেষে। আমার একটা ম্যান্ডেটরি প্রশ্ন থাকে, আমি বলি যে মুহূর্তই জীবন তৈরি করে, মোমেন্টস মেক আ লাইফ। অ্যাবসলিউটলি। এবং এই মোমেন্ট আম্বানি সাহেব, মুকেশ আম্বানি সাহেব ফেরত পাবেন না, যতই টাকা থাকুক। ঠিক ঠিক। এনি মোমেন্ট ইউ হ্যাভ আ লং ওয়ে টু গো। আমার চেয়ে অনেক ছোট আমি বলে আমার অনেক যাত্রা বাকি আছে। তো তোমার তো আছেই, ভগবান প্রার্থনা করি সেই যাত্রা যেন ভালো হয়। টিল ডেট এনি মোমেন্ট which you'd like to cherish for the rest of your life? Of course, two moments altogether যেটা তুমি এখনই পড়ছিলে। So it's corresponding centenary conference of Indian Science Congress. এটা কি 100th Science Congress? 100th Science আমরা we were one of the Techno University was so was Heritage also. সো এইবারে তখন আমি, এবং এই কাজটা যে আমি করার সুযোগ পেয়েছিলাম, আমি মনে করি আমি খুব ফর্চুনেট, কারণ দ্য কাইন্ড অফ আ কম্বিনেশন আই হ্যাভ ইন মাই ক্যারিয়ার দ্যাটস নট সামথিং ভেরি জেনারিক দ্যাট উইল হ্যাভ ইন পিপল। এই কাজটা কিন্তু আমি পেয়েছিলাম, আমি কত হলো কবিতা বলি বা সঞ্চালনা করি সে কাজের জন্য নয়, এটা পেয়েছিলাম বিকজ আমার লেখাপড়াটা বিজ্ঞান নিয়ে, এবং বিজ্ঞানের যা যা কাজ হয় আই এম ভেরি থ্যাঙ্কফুল টু দূরদর্শন অ্যান্ড প্রসার ভারতী দ্যাট আই ওয়াজ নমিনেটেড। যেমন প্রাইম মিনিস্টার্স অফিস ইনিশিয়েটিভে যা যা কাজ হয়েছে, নিউ ইন্ডিয়া সংকল্পে, আই হ্যাভ বিন দ্য রিজনাল করেসপন্ডেন্ট। এবং সেখানে একটা জিনিস আমাদের বলা হয় যে দ্য রিওয়ার্ড অফ গুড ওয়ার্ক ইজ আ থ্যাংক ইউ, বাট ইউ ডু এনিথিং রং, the gate remains shut for the rest of your life. So you step into the studio with being able enough to bear with that responsibility. You make a mistakes and you are out. So সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি তখন ওই সুযোগটা পাই যে সেন্টেনারি কনফারেন্স করার। সেখানে আমার খুব মানে কি বলবো, মানে বেড়ালের ভাগ্যে শিখে ছেড়া চাইতেও বড় বোধহয় দুটো অপরচুনিটি ছিল, যেগুলো আমি ডিজার্ভ করি না কোনোভাবে, নিদার একাডেমিক্যালি নিদার প্রফেশনালি আদারওয়াইজ। আমি দুজন নোবেল লরিয়েটকে ইন্টারভিউ করেছিলাম। হ্যাঁ, এবং হ্যাঁ, দুজন নোবেল লরিয়েটকে ইন্টারভিউ করেছিলাম। একজন ছিলেন এলএসি নেগেশি ফ্রম জাপান, আরেকজন ছিলেন ইয়াং টু লি, তিনি হি ওয়াজ ফ্রম তাইওয়ান, এবং দে বোথ গট নোবেল প্রাইজেস ফ্রম দ্য ডিপার্টমেন্ট ডোমেন অফ কেমিস্ট্রি। তো এদের দুজনকে আমি ইন্টারভিউ করেছি, সেটা প্রসার ভারতীতে তখন চলছে, সেটা একটা পার্ট ছিল।
আর সেই সময় একবার কালাম সাহেব এসেছিলেন কলকাতাতে। এবার যেহেতু এই সময় আই নো আমাদের ইউনিভার্সিটির এতে ছবি আছে কালাম সাহেবের এবং পেছনে আমি দাঁড়িয়ে এবং আছি। সেই সময়টাতে আমার যে ডোমেনে মূলত মাস্টার্সের লেখাপড়া, যেটা তুমি জানো কন্ট্রোল ইঞ্জিনিয়ারিং, মাদার ইঞ্জিনিয়ারিং যদিও ইলেকট্রিক্যাল, আমার স্পেশালাইজেশন ছিল কন্ট্রোল অ্যান্ড নেভিগেশন। হ্যাঁ, কন্ট্রোল অ্যান্ড নেভিগেশন। কালাম সাহেবের নিজেরও স্পেশালাইজেশন কিন্তু তাই ছিল। তো এবং আমাদের যাদবপুরে উনি যখন ডিআরডিও প্রজেক্টে আসতেন, খুবই আসতেন, আমাদের কোনোদিন দেখার সৌভাগ্য হয়নি সেটা। তো সেইবারে কালাম সাহেব এসেছিলেন। এবার আমি তখন একেবারে বেপরোয়া হয়ে যাওয়া, বলতে যাবো যে আবার দেখতেই হবে একবার। তো সে একটা সাংঘাতিক কাণ্ড করে, সে বুম টুম ছুড়ে দিয়ে সিকিউরিটির সঙ্গে খুব ঝগড়া টগড়া করে আমি ঢুকে গেছিলাম। তখন হি ওয়াজ হ্যাভিং হিজ লাঞ্চ, এবং অ্যাজ আ প্রোটোকল when the presidents have his lunch you cannot get into with any technical equipment, so I thrown up everything. এবার ওরা আমাকে আটকাতে গেছে, আমি তখন চিৎকার করে বলেছি আমাকে ছাড়ো, আমায় যেতেই হবে। সো হি কুড হিয়ার দ্যাট। আমি বলছি let the girl come. And I was like, why are you shouting? No, I wanted to see you and they were not allowing me to get into. তখন উনি বললেন যে you want to tell me something, you want to do something. Then I told him that I am corresponding it on behalf of Prasar Bharati, but they were not allowing me. I just wanted to see you once. You asked me what do you do? Eventually, the answer that came out of me spontaneously, I said, I'm a student of Jadavpur University. I just passed out. My teachers have been your friend. I just wanted to see you once. So he became very happy hearing the answer. He said, you want to interview me? I said, no, I promised them that I'm not going to carry anything. I came to see you once. Now I have seen you and I'll go. So কোনোদিন পাইনি। I being myself. So I believe in being honest, Sujoy, that pays for a longer time. So Dr. Kalam was very happy, and then he patted on my head and said, Jay, keep this honesty and straightforwardness with you, it's going to pay you high. Excellent. So that is the moment I would like to cherish forever. Moment of life, বিভিন্ন 281তম episode, 280 moments, so different 280, and I'll bring it in form of short videos, these moments and all. চলেছি প্রথমার্ধ একদম শেষে, একটা ছোট্ট গল্প বলবো। অনেক দিন ধরে একজন ধনী ব্যবসায়ীর কোনো ছেলে মেয়ে হচ্ছে না, অনেক দিন বাদে একটি ছেলে হয়েছে, অনেক পুজো আচ্ছা মানত টানত করে একটি ছেলে হয়েছে। ছেলেটাকে তো আদরে বাঁদর করেছে, কিন্তু যখন বড় হয়েছে দেখছে যে তার জমানো যে এই যে সমস্ত রসদ, রিসোর্সেস খরচা করে ফেলছে উইদাউট লেফট অ্যান্ড রাইট, কিচ্ছু রকমের কোনো নজর দিচ্ছে না। দেন ইজ থট যে রাজার ধনও তো শরীর ফুরিয়ে যায়, তো ছেলেটাকে একটু বোঝাতে হবে, একটু শেখাতে হবে। অ্যান্ড হাউ টু ডু ইট, কেন উনিই তো আদর দিয়ে ওকে বাঁদর করেছেন। তো একদিন একদিন ছেলেটিকে ডেকে বললেন, দেখো বাবু, তুমি তো এখন অনেক বড় হয়েছো, আমার ব্যবসা তোমাকেই সামলাতে হবে, কিন্তু তুমি যেভাবে তোমার জীবন নির্ধারণ করছো, তো আমাদের কিন্তু ব্যবসা এই আমার জেনারেশনেই শেষ হয়ে যায়, তুমি আর নিয়েও নিতে পারবে না। অ্যান্ড আই ওয়ান্ট টু গিভ ইউ আ লেসন। তখন বলছে, হ্যাঁ বলো। বলছে, আমি তোমাকে এই ব্যবসা দেব যদি তুমি আমার একটা কাজ পূর্ণ করতে পারো। বলে, হ্যাঁ বলো বাবা, কি করব? বলছে, তুমি একদিন আমাকে 100 টাকা রোজগার করে এনে, আমার নিজের রোজগার করে এনে দেখে দাও। ছেলেটি এটা কি আছে, গিয়ে মায়ের কাছ থেকে 100 টাকা না, পরের দিন 100 টাকা দিয়েছে। বলছে, দেখো, তখন বলছে বাবাকে, বলে এবার খুশি তো? বললো, দেখো, আমি জানি তুমি মায়ের কাছ থেকে 100 টাকা নিয়েছো। তো ছেলেটা বলে তুমি একদিন রোজগার করে আনো। পরের দিন গেল, সে তার দিদির কাছে গেল, যার বিয়ে হয়ে গেছিল, দিদির কাছ থেকে 100 টাকা এনে আবার দিয়ে দিল। তখন বাবা বললো, দেখো, আমি তো জানি তুমি তোমার দিদির কাছ থেকে 100 টাকা, বলে এই দুদিনই কিন্তু 100 টাকা নোটটা এই জানলা দিয়ে ছুঁড়ে ফেললো। বলে, আমি তোমাকে বলছি, বোঝাচ্ছি, তুমি যদি রোজগার করে আনো তবেই আমি তোমাকে দেব, তবেই তুমি আমার এই উত্তরসূরি হবে আমার ব্যবসা। ছেলেটা ভাবলো যে না, বাবা তো খুব ইন্টেলিজেন্ট, এত বড় সেইটা তো বুঝতে পারে। বলে গেল, গিয়ে বিশ্বাস করুন আর চাই না করুন, সারাদিন খুঁজে, কেন তাকে তো কেউ চেনে না, কেন সে তো একটা প্রোটেক্টিভ এনভায়রনমেন্টে থাকে, একটি রেস্টুরেন্টে কাজ জোগাড় করলো। অ্যান্ড দ্য ডেইলি ওয়েজ ওয়াজ 100 রুপিস। সুতরাং রেস্টুরেন্টে সে 100 টাকা দিয়ে সেই অর্ডার নেওয়া, সে বয়ের কাজ করা, টেবিল মোছা সারাদিন করে ঘাম ঝরিয়ে পরের দিন সকালবেলা বাবার কাছে এলো। বাবার কাছে এসে বলল, বাবা, এই নাও 100 টাকা, এটা আমার রোজগার করা, আমি এরকম করে এনেছি। বাবা সেই 100 টাকা নিয়ে সিমিলারলি টাকাটা ছুঁড়ে ফেলে দিল। ছেলেটা সেদিনকে খুব খেপে গেল, বলে, আমি এত কষ্ট করে তুমি টাকাটা ফেলে দিলে, তুমি বলেছিলে বলে মায়ের কাছে গেল, তুমি কিছু আমার কষ্ট করা টাকা। বাবা খুব শান্ত হয়ে কথা শুনলেন, বললেন, বাবু, তুই এবার বোঝ যে নিজের কষ্ট করা টাকা কেউ যদি ছুঁড়ে ফেলে দেয় তাহলে কেমন কষ্ট লাগে।
তোর এই 100 টাকা ফেলে দিয়েছি বলে তুই আমার ওপর রেগে যাচ্ছিস, আর আমার সারা জীবন দিয়ে তৈরি করা এই ব্যবসার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তুই দিনে খরচা করে দিচ্ছিস, আমার কত কষ্ট লাগছে। ছোট্ট গল্প, কিন্তু মরাল অফ দ্য স্টোরি সেই ওই দুটো মেয়ের কথা। জানেন তো, দুটো মেয়ে একটা পুরো বাড়িতে থাকে, খেতে পায়নি, সারাদিন বাদে একটু বেরিয়ে দিতে দুটো রুটি পেয়েছে, রাস্তায় ফেলা দুটো রুটি এনে খেতে খেতে ছোটো বোনটা দিদিকে বলছে, দিদি দেখ যারা আজকে দুটো রুটিও পায়নি তারা কত গরিব। সো moral of the story, value everything you have, nothing is free, এবং ভগবান যদি দেন তাকে সেটা রক্ষা করার দায়িত্ব আমাদের। রোজগার খরচা করার আগে রোজগার করার ক্ষমতা করা উচিত, তারপর সেই খরচা বুঝে শুনে করা উচিত। চন্দ্রিমা, তোমায় বলছি, তুমি আবার বলছি যে সোশ্যালি তো তোমার এরকম কবিতার জন্যই চেনে, কিংবা তোমার স্টুডেন্ট স্কুল তোমার প্রফেসর হিসেবে চেনে। আমি বলি একটু ফ্যামিলির কথা না বলি, ফ্যামিলির কথা একটু হেল্পস টু ক্রিয়েট এ কানেক্ট উইথ দ্য অডিয়েন্স। মানে তুমি একটু বলেছো মায়ের কথা, বাবার কথা, মানে বাড়ির 8-5 জনের কথা যদি বলো। বাড়ি বলতে মূলত আমি বাবা মাই, আই গ্রু আপ ইন এ সিঙ্গেল মানে নিউক্লিয়ার ফ্যামিলি। তো বাবা তো সেন্ট্রাল গভর্নমেন্টে চাকরি করতেন, মা শি ইজ অ্যান একাডেমিশিয়ান টিল ডেট। তো আমার বড় হওয়াটা মূলত হচ্ছে বাবা মার মধ্যেই বড় হওয়া। আমার লাইফে খুব প্রিডমিনেন্ট ভূমিকা যারা পালন করেছে, মানে হুম আই ডু নট সি এনি ওয়ে ডিফারেন্ট ফ্রম মাই ফ্যামিলি, দে আর মাই ফ্রেন্ডস। আমি খুব মানে বন্ধুজীবী লোক আর কি। তো বুদ্ধিজীবী না, বন্ধুজীবী, সাংঘাতিক বন্ধুজীবী। হ্যাঁ, মানে এবং আমার বন্ধু প্রাণতা নিয়ে আমি কি কি করেছি সে গল্প আমার যারা পরিচিত মহল সেখানে খুব প্রসিদ্ধ আর কি। মানে এমনও লোকে বলে যে রাত 2:30টাতে যদি কেউ বলে যে একটুখানি ধর্মতলা এসে দাঁড়িয়ে থাকবে, চন্দ্রিমা কিন্তু গিয়ে দাঁড়িয়ে থাকবে। তো এরকম কমিটেড বন্ধুর এখনো সাথী নেই কেন? মানে why you are not married? Is this the platform where we are supposed to talk about it? I don't think so. একটা সাফল্যের মানে এতে জার্নিটা তো এক্সপ্লোর করে, সেই So journey is on the continuation, so you never know what's awaiting on the next bank of the river. So I hope I answered your question. Yeah. কবিতা ছাড়া, কবিতা তোমার প্যাশন, এই ছাড়া প্রফেশনও বটে, প্যাশন এবং প্রফেশন, তাছাড়াও তুমি প্রফেসরি করো, তাছাড়া কি কোনো হবিজ পারসিউ করো, এনি আদার থিংস? তার কারণ আমি বলছি, সৌমিত্র বাবু এসেছিলেন আমার 150তম এপিসোডে। সৌমিত্র বাবু সম্বন্ধে আমি অনেক রিসার্চ করেছিলাম। আমার স্ত্রী প্রফেসর ডক্টর চন্দনী বিশ্বাস, সে আরো ওর উপর কাজ করেছে বলে উই হ্যাড নিউমার নাম্বার অফ কোয়েশ্চেনস। ওয়ান থিং উই ডিডন্ট নো হোয়াট ওয়াজ হিজ হবি। আমি তোমাকে বলি, দর্শকদের বলি, ওনার হবি কিন্তু অভিনয়, মানে সিনেমা নয়, থিয়েটার নয়, ওনার হবি কিন্তু বলছেন না আঁকা, ছবি আঁকা। হ্যাঁ, সো তোমার কোনো হবি এই ছাড়া, তোমার এই প্রফেশন এবং প্যাশন ছাড়া, এই ছাড়া কোনো হবি কি তুমি পারসিউ করো? না, হবি মানে খুব কনস্ট্যান্ট কিছু না। যেমন আমি এমন একজন মানুষ যে কোনো জিনিসে খুব তাড়াতাড়ি মানে আই হ্যাভ টু গেট সামথিং নিউ টু কিপ মাইসেলফ রিজুভিনেটেড। হ্যাঁ, মানে সামথিং ফর আ ভেরি লঙ্গার পিরিয়ড অফ টাইম কিপস মি বোর্ড। এবার এক্ষেত্রে আমি অনেকগুলো কাজ করি, যেমন আমি স্কিল ডেভেলপমেন্টের কাজ করি, সেটা একসময় একটা ইচ্ছে থেকে শুরু হয়েছিল। বাট দ্য মোমেন্ট কি হয় সুজয়দা, যে একটা কাজ যেটা তুমি ভালোবেসে করতে শুরু করছো বা ইচ্ছে থেকে করতে শুরু করছো, ওয়ান্স ইট টার্নস ইনটু ইয়োর প্রফেশন, লট অফ ব্যাগস অ্যান্ড ব্যাগেজেস অ্যান্ড অ্যাড-অনস অ্যাজ আ পার্ট অফ প্রফেশনাল হ্যাজার্ডস অলসো keep coming on your way, and you do not keep it as your hobby anymore. So you need to find out something which just gives you joy. আমার ক্ষেত্রে সেগুলো খুব বদলায়। যেমন স্কিল ডেভেলপমেন্টের কাজটা এক অর্থে একসময় ইচ্ছা থেকে করতে শুরু করেছিলাম। তুমি জানো যে দ্য আদার আই ইনিশিয়েটিভ ইজ দ্য মডিউল দ্যাট রানস সাকসেসফুলি এভরিওয়্যার অলমোস্ট রাইট নাও। সো দ্যাট ওয়াজ আ হবি অ্যাট ওয়ান পয়েন্ট অফ টাইম। টুডে ইট ইজ মানে জাস্ট অ্যানাদার ফ্যাসেট অফ কবিতায় কথা লাভ সার্ভিসেস। সো ইট ইজ নো লঙ্গার আ হবি। এখন যেমন কিছু কাজ করতে ইচ্ছা করে, যেমন আমি অনেক সময় বসে বসে আসন বুনি। আগের বারে দীপাবলির সময় যেমন সে সারা রাত জেগে ভিডিও দেখে দেখে রঙ্গোলি বানানো শিখলাম। হ্যাঁ, আমি এবং আমার মা, হ্যাঁ আমার, তারপরে হচ্ছে কিছুদিন আগে শান্তনুদা সার্কুলার ইকোনমি পড়ালো। সেখানে যেখানে যা ভাঙা চোরা দেখতে পাচ্ছি গোটা কোভিড পিরিয়ডে, মাদার ডেয়ারির দইয়ের গ্লাস, সেগুলোকে রং করে ফুটো করে ঝাড় লণ্ঠন বানিয়ে ভাঙাচোরা দুল দিয়ে গয়না বানিয়ে, হ্যাঁ সে এঁকে দিলাম ওকে দিলাম। এখন নতুন শুরু হয়েছে বটল পেন্টিং। ঠিক আছে, এই কালকে আমার জন্মদিনে আমার এক বন্ধু আমাকে 1 বাক্স রং তুলি দিয়ে গেছে বোতলে রং করার জন্য। So I keep on doing multiple things এবং আমার ভাল লাগে করতে। এক্সেলেন্ট। একটা কথা আমি দেখেছি তোমার ইন্টারভিউজ দেখি, তোমার লোকের সাথে কথা বলে, তুমি তোমার একাডেমিক
প্রফেশনটাকে একটু সাবডিউট করে রাখো, বাট হাউ ডিড ইউ ম্যানেজ, আমার প্রশ্নটা অন্য, যে ডিস্ট্রিক্ট থেকে পড়াশোনা, বা যদিও আসানসোল থেকে আমার অনেক ভালো ভালো বন্ধুরা ইঞ্জিনিয়ারিং করেছে, আমার ভাইয়ের বন্ধুরা বা ডাক্তারি করেছে, মানে একজন তো ইজ ভেরি রিনাউন্ড আপনার জাসলোকে রয়েছে, ডাক্তার সুদেশনা, গানেরও আর একটা গ্রুপ রয়েছে, সুতরাং সে গাইনোকোলজিস্ট। কিন্তু এই যে এতটা কবিতা কিংবা একটা কালচারাল ফিল্ডে প্রফেশনালি করে কি করে, হাউ কুড ইউ পারসিউ ইয়োর সায়েন্স, দেন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড দেন দিস প্রফেশন অ্যাজ এ প্রফেসর, মানে না, ইট ইজ ডিফিকাল্ট বাট ইট ইজ নট ইম্পসিবল। তার কারণ যেটা, সেটা হচ্ছে যে আমি খুব মানে স্পেসিফিক্যালি পয়েন্ট টু পয়েন্ট বলি, সেটা হচ্ছে যে দ্য কাইন্ড অফ অ্যান একাডেমিক ক্যারিয়ার আই কেম আপ উইথ, ইট ওয়াজ অবভিয়াস দ্যাট আইল হ্যাভ আ ভেরি ফ্ল্যামবয়েন্ট কর্পোরেট ক্যারিয়ার। কিন্তু সেটা করতে গেলে আমি কবিতাটাকে যেভাবে বলতে চেয়েছি সেটা পারতাম না, সো আই হ্যাড টু চুজ এনিওয়ান অ্যান্ড আই হ্যাড চোজেন কবিতায় কথাটা, সেটার ব্যাপারে আমার কোনো রিপেন্টেন্স নেই। Being associated with academic profession is a kind of a humanitarian return and reward which a kind of a human soul I am that I deserve. কারণ আমাকে একটু মানুষের টাচে থাকতে হয়, আমি একটু গা লেপটে থাকা টাইপের মানুষ, মানে খুব ওই সেগ্রিগেটেড জীবন, ট্রানজ্যাকশনাল লাইফ, কেউ কারোর খবর জানে না বাড়িতে, আমি ওরকম ওই লাইফটা আমি লিভ করতে পারবো না। আমার একটু জানতে লাগে, একটু খোঁজ নিতে লাগে, একটু যত্ন পেতে লাগে, করতে লাগে। সুতরাং সেক্ষেত্রে একাডেমিক্স হ্যাজ বিন আ ওয়ান্ডারফুল প্রফেশন, যেখানে ইউ আর টাচিং হিউম্যান লাইফ এভরিডে, এবং সেখানে যে রিওয়ার্ড গুলো ফেরত আসে, সুজয়দা, একজন ছাত্রছাত্রী যখন আজকে পাশ করে যাওয়ার পর রাস্তায় বা রেস্তোরাঁয় দেখা হলে পায়ে হাত দিতে আসে, আমার কাছে ওই রিওয়ার্ডটার সাংঘাতিক মূল্য আছে। তাতে যদি আমি কর্পোরেটের 1/4 পে প্যাকেজ পাই, আই রিয়েলি ডু নট কেয়ার অ্যাট অল। সুতরাং সেই জায়গা থেকে একটা চ্যালেঞ্জ ছিল, কিন্তু হ্যাঁ, যেহেতু আমাকে দুটো করতে হতো, আর আমি পড়াতে ভালোবাসি, এমন নয় যে আমি আমার কিছু জোটেনি বলে আমি পড়াতে এসেছি। আই মে নট সাউন্ড হাম্বল, বাট দ্যাটস দ্য ট্রুথ ইজ, অ্যান্ড আই প্রেফার বিং বাই দ্য সাইড অফ ট্রুথ। সুতরাং আমি বাই চয়েস পড়াতে এসেছি, আমি বাই চয়েস কবিতা বলতে এসেছি। এবার দুটো চয়েস যদি আমি ক্যারিয়ার হিসেবে পার্সু করি, তাহলে আই এম সাপোজ টু পে দ্য প্রাইসেস অ্যাজ দ্য বাই প্রোডাক্টস অ্যাজ ওয়েল। সেটা আমার ক্লান্তি হতে পারে, সেটা আমার অপারগতা হতে পারে, সেটা আমার দু জায়গা থেকেই প্রভূত পরিমাণে লোকের থেকে স্ক্রুড হওয়া হতে পারে। আমি I'm one of the sufferers of this multitasking. I know. So মানে yes fine. So আমি দেখেছি যে হ্যাঁ, লোকে আমাকে যেমন, এইটা না তুমি বললে, এটা আমার সাথে এত মিলল। আমার এক বন্ধু আমাকে, একবার স্কুলের বন্ধু আমাকে বলেছিল যে শোন, তো খবরের কাগজে ছবি তো তোর বেরোয়, টেলিভিশনে তো তোর মুখটা দেখায়, যদি দু জায়গা থেকেই আর্ন করিস, টাকাটা তোর অ্যাকাউন্টে ঢোকে, তাহলে তুই ভাবছিস কেন যে বাঁশটা তোর জন্য অন্য কেউ এসে নেবে? এক্স্যাক্টলি। আমি জাস্ট শেয়ার উইথ ইউ, আমি একটা ব্যাংকের, আমার I'm in parallel with 17 banks, nationalized. I work as a consultant, real estate valuer, in addition to being a director and CEO of Technology. তা আমাকে আমি বললাম যে দেখুন স্যার, এরকম তো অন্য, আমি তো করছি যে আমাকে কাজ দিতে বারণ করছে, করছে, দেখুন আমি তো ইটস নট মাই ব্রেড এন্ড বাটার, কিন্তু এই থেকে 150 লোক করে খায়। বলছে সুজয় বাবু, আপনি টেকনো ইন্ডিয়া ডিরেক্টর সিইও হবেন, আপনি জয়ের পথে সঙ্গে সুজয় বিশ্বাস হবে, আপনি খড়কুটোর ডিন স্যার হবেন, আপনি তুমিতে প্রফেসরের রোল করবেন, আপনি তো আপনার বউ মেয়েকে নিয়ে ত্রয়ী করবেন, আর সবাই আপনার গালে চুমু দেবে, এটা যদি ভেবে থাকে জাস্ট চলে আসছে একদম প্রোগ্রামের শেষে। তুমি এসে 2 লাইন কবিতা যদি না বলে যাও, আমার দর্শকরা উইল বি ডেফিনেটলি। না, নিশ্চয়ই বলবো, নিশ্চয়ই বলবো। তোমার কোনো এমনি প্রেফারেন্স আছে যে কি বলবো? আই হ্যাভ হার্ড ইউ। আমি চন্দ্রিমাকে পাবলিকলি পারফর্ম করে দেখছি, আমার পুজোতে নিয়ে গেছিলাম, PRSI প্ল্যাটফর্মে দেখেছি, she brings out all the emotions. সুতরাং এত সময় তো ছোট্ট, একটা ছোট্টই দেখে রাখুন, পরে ওর ভিডিওস গুলো দেখতে পারেন, ওর লাইভ শোজ আবার শুরু হবে, তখন ওকে দেখতে পারেন। থ্যাংক ইউ সুজাতা। আর শেষ করার আগে তোমাকে অনেক ধন্যবাদ ফর অ্যালাউইং মি দিস অপরচুনিটি। আর দুটো প্রশ্ন আছে, আগে তুমি আচ্ছা, কবিতাটাকে বলে দেবো। আচ্ছা ঠিক আছে, বলি। গান আসলে গাছের মতো, বুক যেখানে মাটি, সুরগুলো তার শেকড়, হৃদয়ে আসন পরিপাটি। এই জীবনের সব কিছু সেই শেকড় দিয়ে ছুঁলে গাছ ভরে যায় তারার মতো গানের ফুলে ফুলে। ফুলকে শুধু ফুল বলো না, বরং বলো জ্বালা। কান্না যদি গলায় পড়ে আগুন গাঁথা মালা, ঠিক সেভাবেই গানকে দেখি অমৃতে আর বিষে, এক জীবনের সুরের সুতোয় দারুণ মিলেমিশে। Excellence is not an act, excellence is a habit. Anything you do habitually becomes excellent. এই যে কথাগুলো বললে, তার যে থামলো 2 সেকেন্ড 3 সেকেন্ড, এইগুলো কিন্তু
ইচ্ছে করে মনে করে থামলো না, এটা কিন্তু বাই নেচার, বলছে না ছোটবেলা থেকে শুনতে শুনতে। সো হোয়াট এভার ইউ ডু ট্রাই টু মেক ইট এ হ্যাবিট অ্যান্ড ইউ উইল বি এক্সেলেন্ট। আমরা একদম চলে এসেছি প্রোগ্রামের শেষে। আমি না একটা ম্যান্ডেটরি প্রশ্ন করি। আই স্টার্টেড দিস প্রোগ্রাম 2nd of July 2016। আচ্ছা 2016, সো দ্যাট ইনফ্যাক্ট তারপরেই 2018 সাথে বোধহয় তোমার সাথে আলাপ হয় আমার। আমার মনে আছে আমার মা মারা গেছিলেন এবং আই ওয়াজ ওয়্যারিং আ টার্বান, তখন আমি একটা শিখদের মতো টার্বান পরতাম, সেই অনুষ্ঠানে আমি তোমায় দেখেছিলাম, তাই জন্য আমার মনে আছে। তো আমার প্রশ্নটা হচ্ছে যে আরাত্রিকা ওয়াজ লঞ্চড ইন দ্য প্রোগ্রাম পিআরএসআই, হ্যাঁ সো নতুন প্রোডাকশন লঞ্চ করেছিল আমি যখন প্রথম করি 2016 2nd জুলাই, প্রথম গেস্ট ছিলেন তখনই সবে হয়েছে বন্ধন ব্যাংকের চেয়ারম্যান, ফাউন্ডার চেয়ারম্যান ডিরেক্টর চন্দ্রশেখর ঘোষ। আমার উদ্দেশ্য ছিল যে আমি সোনার বাংলা করার একজন সৈনিক হব। I wanted to be a soldier in making সোনার বাংলা। সোনার তো কিছু হয় না, সোনার ছেলে সোনার মেয়ে। তোমার কি মনে হয় বাংলা যেরকম এগোচ্ছে, and that's still my objective to make something different, লোকে বলে কিছুই হবে না, তোমার কি মনে হয় বাংলা ঠিক সোনার বাংলা করার দিকে এগোচ্ছে? এটার বলার তো শ্রেষ্ঠ নিয়ামক হচ্ছে সময় বলবে, আমি কি বলবো। সুতরাং চন্দ্রিমা প্রেফার টু বি সাইলেন্ট অন দিস, সত্যি লোকের আছে, কিন্তু আবার বল silent, I prefer being observant. It is too early to comment on that. It is too early to comment. সুতরাং আবার আমি বলছি প্রত্যেক দিনের মতো, সোনার বাংলা কোনো রাজনৈতিক নেতা নেত্রী রাজনৈতিক দল বানাবে না, সোনার বাংলা বানাবো আমি আপনাদের মতো সব সোনার বাঙালি। আসুন হাতে হাত ধরি, সোনার বাংলা। আমার শেষ প্রশ্ন, তুমি যদি আমার এপিসোডস গুলো দেখো, প্রত্যেকটা এপিসোডে দেয়ার আর 7 রুলস অফ সাকসেস। এই 7 রুলস আমার করা না, মনীষীদের 7 রুলস কোলেট করে যেদিন যেটা পার্টিনেন্ট মনে হয়, যেদিন যেটা অতিথিদের সঙ্গে ম্যাচ করছে, সেই রকম করে আমার সিন্স জয়ের পথে টিম জয়ের পথে সঙ্গে সুজয় যখন তার অতিথি নির্বাচন করে, লুকস আফটার দ্য ক্রেডেনশিয়ালস অফ দি গেস্ট সো দ্যাট হি সাকসেসফুল এনাফ টু বি প্রেজেন্টেড টু দ্য পাবলিক, মানে যে কাউকে নিয়ে এলেই তো। যদিও আমি দেখেছি জানো তো যে প্রত্যেক জীবনেরই একটা গল্প আছে যেটা কিন্তু শোনার মতন, প্রত্যেক জীবনে, whether you are known or not, but you are a very successful person as per our team. So তোমার অ্যাডভাইস ফর সাকসেস ফর মাই ভিউয়ার্স, মানে আমি 7 রুল অফ সাকসেস কি বলি সেটা জিজ্ঞেস করছো? আমার তো 7 রুলস বলি, তোমার কোনো অ্যাডভাইস 1 2 3 7 I don't, মানে তোমার কি মনে হয় what if people does? আমার যেটা মনে হয়, প্রথম কথা সাকসেসের সংজ্ঞাটা এক একজনের কাছে এক এক রকম। To me, riding on a মানে very premium car is not the definition of success. আমার কাছে সাকসেসের সংজ্ঞা হচ্ছে living in the terms that I wanted to set for myself. আজকে যদি তুমি আমাকে জিজ্ঞেস করো যে আমি নামের আগে প্রফেসর লিখে আর কবিতায় কথালাপের ফাউন্ডার ডিরেক্টর লিখে এটাকে সাকসেস মনে করি কিনা, আমি বলবো হ্যাঁ আমি করি। তার কারণ এই নামের আগে একটার পরে একটা ডেজিগনেশন লেখার জন্য I had to pay the last couple of years from my life and I paid it like a I had paid it like a shit. এবং সেটা 24 ঘন্টাতে তো আমারও দিন হয়, আমাকে কিন্তু কলেজ 5 মিনিট লেটে যাওয়ার জন্য দেয় না, রিল্যাক্সেশন দেয় না, বা স্টেজে দাঁড়িয়ে আমি কত কি রিসার্চ করে এসেছি সেটা শুনে লোকে হকতালিও দেয় না। সুতরাং দ্য প্রাইস ইজ ভেরি হাই and you have paid it with your own life, so you will know it better than me. আমার যেটা মনে হয় সাকসেসের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে নিজেকে জানুন যে আপনার কাছে সাফল্যের ডেফিনেশনটা কি। আমার কাছে যেমন নিজের শর্তে নিজের কাছে যা নিজের মতোই করতে পারবো এটা সাকসেস। আপনার কাছে যেটা সাকসেস সেটার জন্য কয়েকটা জিনিস খুব ইম্পর্টেন্ট। প্রাইমারিলি অনেস্টি, নিজের কাছে সৎ হতে হবে, নিজের চাওয়ার কাছে সৎ হতে হবে। মুখে এক মনে এক রেখে আপনি হয়তো এগোতে পারবেন, কিন্তু তাতে কিন্তু খুব বেশি দূর যাবেন না। 2, ডিসিপ্লিন খুব ইম্পর্টেন্ট, নট লুজিং ফোকাস, তার জন্য যা করতে হয় করতে হবে। আর খুব ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের তো জীবনে প্রচুর ব্যাগেজ জমে, মানে ধুলোবালি জমে, নুড়ি জমে, রক্তপাত হয়। কোথাও যেন এমন কোনো একটা আলো থাকে যে আলোটার দিকে তাকিয়ে, এমন একটা কোনো মুখ থাকে যে মুখটার দিকে তাকিয়ে আপনি যে কোনো বাধার বিন্ধ্যাচল পেরিয়ে যেতে পারেন। সেই মুখটা কি হবে, সেটা আপনার সন্তানের মুখ, না আপনার স্বপ্নের মুখ, না ঈশ্বরের মুখ, না আপনার ব্যাংক অ্যাকাউন্ট, সেটা আপনাকে ঠিক করতে হবে। কিন্তু এইটা খুব ইম্পর্টেন্ট, একটা কনস্ট্যান্ট সোর্স অফ ইন্সপিরেশন, অ্যাগ্রেশন অ্যান্ড ফোকাস, ডিসিপ্লিন অ্যান্ড অনেস্টি, এটা খুব ইম্পর্টেন্ট। আমার সবচেয়ে ভালো লাগলো যেটা বললো, প্রথমটা যেটা বললো, লিভিং লাইফ টু ইওর ওন টার্মস। অনেক কিছু বললো, ওর সাথে মিললো যে প্রফেসর ডক্টর সুজয় বিশ্বাস যখন লিখে ইন্সপিরেশনাল স্পিকার, ভীষণ ভালো, কোথায় প্রফেসর, কোথায় ডক্টর, কোথায় ইন্সপিরেশনাল স্পিকার, বাট দ্যাট ইজ দ্য ওয়ে দ্যাট উই ওয়ান্ট টু লিভ। আই থিঙ্ক আমি কখনো টার্ম কোনো দিন হয়তো কয়েনেজ করিনি, তাই জন্য বলি যত দেখি তত শিখি। 281তম এপিসোডে এমন একটা কথা পেলাম যেটা ম্যাচেস উইথ হোয়াট আই ডু। আই রিয়েলি ডু নট স্পেল আউট, বাট
আই ট্রাই টু লিভ লাইফ যেরকম বলছে যে কলেজ সত্যি কিন্তু যেখানে যখন যাবেন একদম। স্টুডিও আপনাকে বেশি টাইম দেবে না, কলেজ ইউনিভার্সিটি তার করবে। আই ওয়ার্ক অ্যাজ এ রিয়েল এস্টেট ভ্যালুয়ার, ব্যাংকের দিকে আমি তখন আমি প্রফেসরও নই, আমি স্টুডিওর লোকও নই, এবং যখন আমি গান করতে উঠি তখন কিন্তু তালে একটু বেতালা হলেই কিন্তু ট্রোলিং শুরু হয়ে যাবে। সো বাট আই লিভ টার্স অ্যান্ড আই কিপ অন লার্নিং এভরিডে। চলে এসেছি প্রোগ্রামের শেষে, আমার ধন্যবাদ দেওয়ার পালা। ধন্যবাদ দেব দিব্যেন্দু শেখর লাইরি, আশা কমিউনিকেশন, সুজয় সাহা স্যাটলিং অ্যাডভার্টাইজিং, শর্মিষ্ঠা দাস ক্যানভাস কমিউনিকেশন, অভিজিৎ মিত্র পোট্রি অ্যাডভার্টাইজিং, গৌতম পাল ইনফরমেশন অ্যাডভার্টাইজিং, নুমি মেহতা সেলভেল অ্যাডভার্টাইজিং এবং কেষ্ট সাহা কারুকৃত অ্যাডভার্টাইজিং, হোর্ডিং, পোস্টার্স, ব্যানার্স দিয়ে এই বছরে জয়ের পথে সঙ্গে সুজয়কে করে তুলেছে এক মুখে মুখে চলা নাম। ধন্যবাদ দেব সুদীপ কুমার কুন্ডু এবং সুশোভান কুন্ডু, ডাইরেক্টর্স অফ রেজনোভে গ্রুপ, যারা আমার সোশ্যাল মিডিয়া মার্কেটিং করছেন। ধন্যবাদ দেব দেব সেন, টলিউডের মিউজিক প্রডিউসার। আপনারা যে শুরুতে এবং শেষে যে জয়ের পথে সঙ্গে সুজয়ের গানটা শোনেন, দ্যাট ইজ কম্পোজড বাই দেব সেন, অ্যান্ড থ্যাংকস টু রাঘব চট্টোপাধ্যায় ফর সিঙ্গিং দ্যাট সং সো বিউটিফুলি। ইউটিউবে গেলে পুরো গানটা শুনতে পারবেন, পুরো ভিডিওটা দেখতে পারবেন। ধন্যবাদ দেব ডিরেক্টর্স অ্যান্ড ট্রাস্টিজ অফ সেবাব্রত স্কুল অফ নার্সিং। সেবাব্রত স্কুল অফ নার্সিং জয়ের পথে সঙ্গে সুজয়ের প্রোগ্রামের পাশে এসে দাঁড়িয়েছে, অ্যান্ড আই এম ভেরি ভেরি থ্যাঙ্কফুল টু all of them and all the other people who keeps on supporting me. চলে যাওয়ার আগে প্রত্যেক দিনের মতো বলে যাব এক মোটিভেশনাল শায়রি। বলতে ভালো লাগে, নানান প্ল্যাটফর্মে নানান সময় নানান কথা বলি। আজকে শায়রি শুনতে থাকুন। मंजिले से जरा कह दो, मंजिले से जरा कह दो अभी पहुंचा नहीं हूं मैं, मंजिले से जरा कह दो अभी पहुंचा नहीं हूं मैं, मुश्किल जरूर है, मुश्किल जरूर है, मगर ठहरा नहीं हूं मैं, मगर ठहरा नहीं हूं मैं, मगर ठहरा नहीं हूं मैं। নমস্কার, ফিরে আসবো পরের শনিবার বিকেল 5:30টায়। জয়ের পথে সঙ্গে